সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জ্বালানির সংকট নিয়ে সংসদের ভেতরে বাইরে চলছে তুমুল আলোচনা। যদি জ্বালানির কোনো সংকট না থাকে তাহলে এত লম্বা লাইন কেন, সংসদে প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। পাম্পগুলোতে কৃত্রিম তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে বলে জবাব দিয়েছেন জ্বালানি মন্ত্রী। এদিকে বড় দলগুলোর বঞ্চিতদের দলে ফেরাতে তৎপর এনসিপি। দলটির আহ্বায়ক বলছেন, অতীতে ছাত্রলীগ, ছাত্রদল বা শিবির যাই করুক, এনসিপিতে যোগ দিতে বাধা নেই। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির স্রোতে। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা, এবং সার্জিস আলম, মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল এনসিপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনাম। জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি। 12 কেজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা, ব্যয় বাড়ার চাপে মানুষ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা সোমবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ। কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। হজ পালনে পবিত্র কাবার পথে যাত্রা, ঢাকার পর চট্টগ্রাম থেকেও ফ্লাইট শুরু। ব্যবস্থাপনায় সন্তোষ, হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা মন্ত্রণালয়ের। এবং ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক হতে পারে মঙ্গলবার। চুক্তি না করলে বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। রূপরেখা ছাড়া আলোচনায় বসতে নারাজ তেহরান। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতির স্রোতে। রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে নাহিদ ইসলাম একটি কথা বলেছেন, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি বলেছেন যে পুরনো বন্দোবস্তে দেশ, আওয়ামী লীগের জায়গায় বিএনপি। এবং এটি যদি এইভাবে বলি যে বিএনপি কি আসলে পুরনো ক্ষমতা কাঠামোকে টিকিয়ে রাখতে চায় কিনা? আপনার ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, এই প্রশ্ন শুনে আমার অত্যন্ত হাসি লাগলো। কারণ হলো, নাহিদ ইসলাম আজকে এই কথা যখন বলেছেন, ঠিক তিনি আরেকটি কথা বলেছেন। সেটি হলো, ছাত্রলীগের যারা আছে তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে। যে ছাত্রলীগ গণ অভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র জনতার উপরে দমন পীড়ন চালালো, সেই ছাত্রলীগকে, যারা গণ অভ্যুত্থানের প্রধানতম শক্তি, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধানতম নায়করা যদি এখন ছাত্রলীগের প্রতি এত লয়াল হয় এবং তাদের দলে আহ্বান জানায়, এটা আসলে ছাত্র জনতার রক্তের সাথে আমার কাছে মনে হয় বেইমানি। তো আপনি একদিকে বলছেন যে বিএনপি সেই আওয়ামী লীগের শাসন ব্যবস্থা গ্রহণ করেছে, অন্যদিকে আপনি সেই আওয়ামী লীগের যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ বানিয়েছিল, সেই আওয়ামী লীগের লোকজনকে আপনি আহ্বান করছেন। দেখেন, নাহিদ ইসলাম তো অনেক কথাই বলেছে। তিনি যখন অভ্যুত্থানের নায়ক হিসেবে সরকারে গেলেন, সে সময় তিনি বলেছিলেন যে আমরা বিচার, সংস্কার, সুষ্ঠু নির্বাচন, প্রত্যেকটা জিনিসে আমরা সমান গুরুত্ব দিতে চাই। কিন্তু কি এমন প্রয়োজন পড়ল যে তিনি আসলে সেই রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার শেষ না করেই তিনি পদত্যাগ করলেন, দল গঠন করলেন। এবং দেখেন, তিনি দল গঠনের ঠিক কয়েকদিন আগে তিনি আসলে পদত্যাগ করেছেন। তার মানে যে সময় তিনি দলটা গঠন হচ্ছিল, সে সময় কি আসলে উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি কি এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না? অবশ্যই ছিলেন। এখন যারা আসলে ক্ষমতায় থাকলে আসলে ভাষাটা একরকম হয়, আর যখন ক্ষমতায় আপনি থাকবেন না, তখন ভাষা আসলে ভিন্ন রকম হয়। যখন আসলে নাহিদ ইসলামরা দায়িত্বে ছিলেন, তারা তো বলছিলেন যে এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। তো সেই দায়িত্বে থাকাকালীন সময়ে তারা কিন্তু ওই বিচার এবং সংস্কারটা করতে পারেনি। তারা ওই সময় বলেছিল আমরা প্রত্যেক মাসে আমাদের আর্থিক হিসাব দিব, আমাদের প্রত্যেক মিনিস্ট্রির হিসাব দিব যে এখানে আসলে কি হচ্ছে, এবং আমাদের এখানে প্রত্যেক মাসে কি পরিমাণ খরচ হচ্ছে, জবাবদিহিতা আমরা নিশ্চিত করব। একটা মাসের হিসাবকে আমরা পেয়েছি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের জবাবদিহিতা এখনো পর্যন্ত আমরা জানি না। দলীয়করণ নিয়ে তারা অনেক কথা বলে, কিন্তু আমরা দেখেছি যে প্রেস উইংয়ে সেখানে স্বয়ং নাহিদ ইসলামের বান্ধবী সেখানে আসলে নিয়োগ পেয়েছিল। কিভাবে, সেটা নিয়ে যদি আমি প্রশ্ন করি, তিনি কি উত্তর দিতে পারবেন? এখনো পর্যন্ত দেননি। প্রেস উইং বলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং? এক্স্যাক্টলি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইংয়ে নাহিদ ইসলামের বান্ধবী সেখানে নিয়োগ পেয়েছিলেন। চাঁদাবাজি দেখেন, আমরা দেখেছি ওই সময় যিনি আসলে সব থেকে জুনিয়র এমপি সংসদে, তিনি থানা থেকে চাঁদাবাজদেরকে তিনি ছাড়িয়ে আনতে গিয়েছিলেন। এছাড়া দেখেন যে সে সময় আরও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, এমনকি স্বয়ং উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা তিনিও দলীয়করণ করেছে। তো এই দলীয়করণের কথা এখন বিএনপিকে অনেকভাবে বলা হচ্ছে, কিন্তু ওই সময় যদি এগুলো আসলে তারা মানে জবাবদিহিতা নিশ্চিত করতে পারতো গণঅভ্যুত্থানের সরকার, তাহলে আজকের বাংলাদেশে আমার মনে হয় অনেক কিছু পরিবর্তন হতো। সেই তারা পরিবর্তন করতে পারে না। এখন এসে তারা যেহেতু এখন অপোজিশনে, ওই সময় সরকারে ছিল, এখন অপোজিশনে এসে তারা এখন খুব মিষ্টি মিষ্টি কথা বলছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে ওই সময় দায়িত্বে থাকাকালীন সময়ে আপনারা কেন আসলে এই কাজগুলো করলেন না? দেখেন, সংবিধান নিয়ে তাদের অনেক প্রশ্ন, এমনকি সংসদে দাঁড়িয়ে তাদের কোনো কোনো এমপি, এনসিপির এমপিরা তারা বলেছে যে এই সংবিধান আসবো। আমি পয়েন্টগুলো বলে যাই, আগের পয়েন্টে আসি যে আপনি বলছেন যে ছাত্রলীগকে এখন এনসিপিতে যুক্ত হওয়ার সুযোগ দেয়া এটি ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি। এখন ছাত্রলীগের যারা জড়িত ছিলেন না, যারা অভিযুক্ত না, তারা যদি এনসিপিতে যুক্ত হতে চায়, বা যে আওয়ামী লীগের অনেক সমর্থক আছেন যারা এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার উস্কানিও দেননি, প্ররোচনাও দেননি বা অংশগ্রহণও করেননি, তারা যদি কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে চায়, এটি আসলে অপরাধ কি? তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, যারা আওয়ামী লীগের অন্যায় অপরাধ করে নাই, তারা কি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত না? তারা কি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার সুযোগ পেত না? এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, সেই আন্দোলনটা তো এনসিপি আহ্বান করেছিল, হাসনাত আব্দুল্লাহ আহ্বান করেছিল। এখন আমার প্রশ্ন হলো, আজকে যে নাহিদ ইসলাম বলল ছাত্রলীগের যারা রয়েছে তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে, তাহলে আমার প্রশ্ন হলো যে যারা আসলে আওয়ামী লীগের রয়েছে তারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, বা এই নির্বাচনে তারা অংশ নিতে কেন পারলো না? অর্থাৎ আপনার ক্ষেত্রে ছাত্রলীগ খুব ভালো, আপনার সাথে যে সকল ছাত্রলীগ আওয়ামী লীগ যুক্ত হবে তারা ফেরেস্তা, আর এর বাইরে যে সকল আওয়ামী লীগ রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমার প্রশ্ন হলো, যদি আপনি প্রকৃতপক্ষে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চান, তাহলে আপনাকে স্পষ্ট করতে হবে যারা আওয়ামী লীগের অন্যায় করেছে তাদের বিচার, সেই বিচারটা কিন্তু আপনি যখন দায়িত্বে ছিলেন আপনি করেন নাই, তাই না? আর যারা অন্যায় করে নাই তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এখন সেই সুযোগটা আপনি কেন দিলেন না? আপনি তো সব থেকে বেশি তৎপর ছিলেন, আপনি তো আসলে তাদের নিষিদ্ধের আন্দোলনটা করেছেন। ওই সময় দেখেন, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি, এই খবর কিন্তু উপদেষ্টাদের খবর, আমি নিজে পেয়েছিলাম ওই সময়। কিন্তু এনসিপি যেভাবে যমুনা ঘেরাও করলো, যমুনার সামনে গিয়ে তারা বসে থাকলো, পরবর্তীতে বলা যায় যে এক ধরনের মানে দুর্বলতার জায়গা থেকে বা আর কিছু করার সুযোগ ছিল না, যে কারণে বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এনসিপির চাপে। তাহলে আপনি কি বলবেন? তো ওই সময় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করালেন, বিষয়টা কি এরকম যে আওয়ামী লীগের লোকজনকে ভয় দেখিয়ে আপনার দলে যুক্ত করবেন, যেটা এখন শুরু হয়েছে? আমি এই জন্য বললাম যে এনসিপি একটা কথা বলা বা কাজ করা আর অন্য দল বলা এবং করা কিন্তু এক না। কারণ এনসিপির নেতৃবৃন্দ যারা সামনে ছিল ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বা আপনার ওই সময় গণঅভ্যুত্থানের সামনে ছিল, দেখেন তাদেরকে কিন্তু মানুষ মনে করেছিল যে ফেরেস্তা। তো সেই ফেরেস্তারা পরবর্তীতে এমন এমন বিতর্কিত কাজে যুক্ত হলো, সেই বিতর্কিত কাজ নিয়ে কিন্তু তাদের এখনো প্রশ্ন তোলা হয়। যেমন দেখেন আপনি নেপালে গণঅভ্যুত্থানের পরে সেখানকার যারা গণঅভ্যুত্থানের শক্তি তারা কিন্তু ক্ষমতায় আসলো। আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের তরুণদের শক্তি, তারা তো একটি বড় লড়াইয়ের তারা নেতৃত্ব দিয়েছে, অবশ্যই এই শক্তি হয় ক্ষমতায় যাবে বা তারা অপোজিশনে থাকবে, মানুষ কিন্তু সেটাই মনে করছিল। কিন্তু সেই কাজটা কিন্তু হয়নি। এর পিছনে কারণটা কি? আমি 1 মিনিটে শেষ করি। এর পিছনে কারণটা হলো যে তারা আসলে বিভিন্ন ধরনের, সবাই তাদের অনেকে কিন্তু বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এগুলোর সাথে কিন্তু জড়িত হয়ে পড়েছিল। এখন আমাদের পুরাতন যে দলগুলো আছে তারা কিন্তু তাদেরকেও একটা অপরাধ করা, আর নতুন একটি দল অভ্যুত্থানের শক্তি সরাসরি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং গণঅভ্যুত্থানের সময় নায়ক হিসেবে যাকে মানুষ মনে করলো, সে যখন থানা থেকে একজন চাঁদাবাজকে ছাড়িয়ে আনার জন্য যাবে, এই জিনিসটাকে মানুষ কিন্তু ভালোভাবে নিবে না। তো এই সমস্যা আসলে হয়েছে। তো আমি শেষ কথা হলো যে তারা আসলে এই যে সংবিধান নিয়ে অনেক বড় বড় কথা বলছে, এছাড়া আপনার রাষ্ট্রপতিকে সরাই দিতে হবে, কিন্তু ভুলটা তো তারাই করলো। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যেদিন সংবিধান মেনে রাষ্ট্রপতিকে মেনে শপথ নিয়েছে, ওই দিনও তো আসলে এই সংবিধান এবং এই রাষ্ট্রপতির ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে। বিএনপির অপরাধটা কি? যে নাহিদ ইসলামরা যে সংবিধান এবং রাষ্ট্রপতির ধারাবাহিকতা সৃষ্টি করলো, সেইটাকে আসলে বিএনপি পরিবর্তন করে নাই। হয়তো বিএনপি সরকার নতুন দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু 18 মাস তো তাদের সরকার ছিল, তারা পরবর্তীতে কেন আসলে ওই রাষ্ট্রপতির সংবিধানকে সরিয়ে দিল না বা বাতিল করলো না? এখন সব দোষ তো আপনি বিএনপিকে দিবেন, তো বিএনপিকে তো সব দোষ দিলে হবে না। বিএনপির গঠনমূলক সমালোচনা করেন, বিএনপি যে ভুলগুলো করছে, ভুল তো করবেই।
আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের ভুল হয়, সরকারি দলে থাকলে ভুল হয়, বিরোধী দলে থাকলে ভুল হয়। এখন আপনি ভুলগুলো নিয়ে সমালোচনা করেন, কিন্তু আপনি যে অপরাধগুলো করেছেন সেই অপরাধগুলোর দায়িত্ব বিএনপি নিবে না। জি, আপনার কাছে আবার আসবো। সার্জিস আলম, এই যে নাহিদ ইসলামের যে বক্তব্য দিয়েছেন যে ছাত্রলীগে যারা অভিযুক্ত না বা ছাত্রদল শিবিরে যারা অতীতে এই সংগঠনগুলো করেছেন, যারা অভিযুক্ত না, তারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারেন। প্রকৃত অর্থে আওয়ামী লীগের যারা নিরাপরাধ তাদের পুনর্বাসন এনসিপি চায় কি না, বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলন এনসিপি করেছে, এখন তাদেরই ছাত্র সংগঠন ছাত্রলীগকে এনসিপিতে যোগ দিতে বাধা নেই বলা হচ্ছে, এটি আসলে দ্বিচারিতা কিনা? আচ্ছা, রাশেদ ভাই যেখান থেকে শুরু করেছেন আমি ওইখান থেকে শুরু করি। উনি একটা হচ্ছে লাইন দিয়ে শুরু করেছেন যে জনাব নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগে যারা তারা এনসিপিতে যুক্ত হতে পারবে। নাহিদ ইসলাম একটা লাইনের 3টা অংশ বলেছেন, এর মধ্যে শুধুমাত্র যেই সুবিধাজনক অংশটুকু আমাদের রাশেদ ভাইয়ের পক্ষে যাবে এবং যেটা নিয়ে তিনি কুতর্ক করতে পারবেন তিনি শুধু ততটুকুই বলেছেন। এবং এই অভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত গণ অধিকার পরিষদের মতো একটা গুরুত্বপূর্ণ দলের সাধারণ সম্পাদক বা সেক্রেটারি থাকা অবস্থায়, এত বড় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় ওনার চেয়ে বেশি আমার কাছে মনে হয় যে কেউ এই ধরনের মানুষের কথাগুলোকে বিভ্রান্ত এবং মিসকোট কিংবা কেউ এতটা মিথ্যাচার করেন নাই। ও সরি, দুঃখিত, আমি গণ অধিকারের সেক্রেটারি বলছি ভাইকে, ভাই তো এখন বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ, এখন বিএনপির সাথে আছেন। জি, আপনি কিন্তু একসময় ছাত্রলীগে ছিলেন, এখন কিন্তু এনসিপিতে আছেন। জি জি ভাই, যেভাবে আপনি হচ্ছে বিএনপির মানে একজন এজেন্ট হিসেবে গণ অধিকারে আপনিও যে ছিলেন, সময় ছাত্রলীগের এজেন্ট হিসেবে কিন্তু পরবর্তীতে আন্দোলনে আসছিলেন। সময় না, আপনি ভাইয়ের যেহেতু সময় আমি এক লাইনও বলি নাই, উনি যাই আমি বলুন কিন্তু না আপনাকে কেন, কোনো না, না, ব্যক্তিগত আমার আক্রমণ সময় করি বলা না। যাবে আপনি না। যেটা না, শুরু ভাই, করেছেন আমাকে তো উত্তর দিতে হবে। ভাই না, আচ্ছা, রাশেদ- কথার মাঝে না, রাশেদ আপনি খান, আপনার আপনি সময় উত্তর ওনাকে দিবেন শেষ না, করে ভাইয়ের সাথে তারপর এটা আপনি হয়ে যাক, বলুন। সমস্যা না, আমাদের সম্পর্কের জায়গা ঠিক আছে। আপনি যাই বলেন না কেন আপনার সময় কিচ্ছু বলবো না, আমি যাই বলি না কেন আমার সময় আপনি বলবেন না, আপনি পরে বলেন আপনার সময় আপনার বলবেন। বক্তব্য, হ্যাঁ। রাজনৈতিক সমালোচনা তো বক্তব্য দেন। এখন আপনি যে তো জিনিসটা হচ্ছে কি, ব্যক্তিগত বিষয়ে নাহিদ ইসলাম এখানে 3টা লাইন বলেছেন। একটা লাইন হচ্ছে যে কেউ যদি আগে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ যেখানেই থাকুক না কেন, সে যদি এনসিপির আদর্শটা ধারণ করে এনসিপিতে আসতে চায় আসতে পারবে, তবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যার অংশগ্রহণকারী বা সমর্থনকারী, চাঁদাবাজি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউ আসতে পারবে না। আমি মনে করি বা আমরা মনে করি এই যে ক্রাইটেরিয়াগুলো তবে হিসেবে নাহিদ ইসলাম দিয়েছেন, এগুলার সাথে যদি কারো সম্পৃক্ততা না থাকে তিনি এনসিপি হোক, বিএনপি হোক, জামায়াত হোক, যে কোনো রাজনৈতিক দলে যেতে পারে এবং এটার অবশ্যই প্রয়োজন আছে। একটা জিনিস হচ্ছে যে এই যে পুরো সময়টাতে আমরা আমাদের জায়গা থেকে দেখলাম যে ভাই তার জায়গা থেকে যে কথাটা বললেন যে আপনি দেখেন এখানে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ তাদেরকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে নিরপরাধ যারা ছাত্রলীগে ছিল, আওয়ামী লীগে ছিল, তারা যদি চায় যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবে তারা হতে পারে তাদের জায়গা থেকে। এখানে হাসনাত আব্দুল্লাহ কিংবা এনসিপির যারা তাদের জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনটা করেছিল, আমরা আমাদের সঠিক কাজটাই করেছিলাম। অনেক দল তখন অনেক ধরনের বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ সুবিধার জন্য তারা এই জায়গায় স্ট্যান্ড নেয়নি। বিএনপির মতো রাজনৈতিক দল সরাসরি কোনো স্ট্যান্ড নেয় নাই, কিন্তু আমরা আমাদের ওই পজিশনটাতে, এই অবস্থানটাতে আমরা ওই আন্দোলনটা করেছিলাম, কারণ আমরা মনে করি যে শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনা কিংবা এই কামালরা, ওবায়দুল কাদেররা, এই 10-20-50 জন ব্যক্তি মিলে কখনো তাদের জায়গা থেকে একটা স্বৈরাচারী কাঠামো তৈরি করতে পারে না, একটা ফ্যাসিস্ট সরকার হইতে পারে না। বরং তারা তাদের এই দলটাকে ব্যবহার করে তারা পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাত্রায় নেতাকর্মীদেরকে নিয়ে এই দলটাকে একটা ফ্যাসিস্ট কাঠামোর একটা মূর্তি হিসেবে ব্যবহার করে তারা এই স্বৈরাচার কায়েম করেছিল। এই জন্য আমরা যেমন তাদের অপরাধীদের বিচার চাই, গণহত্যাকারীদের বিচার চাই, তারা যারা ফ্যাসিস্ট কাঠামোর সাথে মানুষের উপর জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদের বিচার চাই, আমরা দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার চাই। তো আমাদের জায়গাটা হচ্ছে কিরকম, ধরেন এই ফার্মার্স ব্যাংক ওই সময় আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজন নেতা লুটপাট করে নিয়ে চলে গিয়েছে। আমরা এই জন্য ওই লুটপাটকারী যে প্রতিষ্ঠানটা ব্যাংক, আমরা মনে করি ওইটাকেও যেমন ব্যবস্থার আওতায় আনা উচিত, যারা লুটপাট করেছে তাদেরকেও ব্যবস্থার আওতায় আনা উচিত। কিন্তু ওইখানে ধরেন এমন কিছু কর্মকর্তা বা কর্মচারী ছিল যারা তাদের জায়গায় কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, যারা বেতনভুক্ত কর্মচারী ছিল, তারা তো এই শাস্তিটা পেতে পারে না কোনো অপরাধ না করে। কিন্তু তারা তো আদর্শটা ধারণ করে না, এটাই তাহলে যে আদর্শ ধারণ করে সে তো তাহলে আমার এখানে আসতে পারবে না। আমরা তো বলেছি এনসিপির আদর্শ ধারণ করে চাইলে আসতে পারে। একইভাবে কেউ যদি মনে করে যে এখন
এখনকার যে বিএনপির আদর্শ সেটা ভালো, সেখানে যেতে পারে। কেউ যদি মনে করে জামাতের আদর্শ তার কাছে ভালো মনে, সেখানে যেতে পারে। শুধুমাত্র এনসিপির জন্য না, বরং আমরা মনে করি আমরা যদি এটা আমাদের জায়গা থেকে না করি, তাহলে ওই মানুষগুলো যারা তখন শেখ হাসিনার পক্ষে বা স্বৈরাচারের পক্ষে জুলাই আগস্টে নামে নাই, যেই মানুষগুলো এই আন্দোলনের পক্ষে একটা মনোসম্মতি ছিল, ওই মানুষগুলো যদি রাজনীতি করতে চায়, আপনি যদি এই সুযোগটা তাদের জায়গা থেকে তাদেরকে না দেন, অন্য নামে অন্য দলে, তাহলে বরং তারা তাদের জায়গায় পূর্বের দলে ওই ফ্যাসিস্ট কাঠামোতে আবার সংঘবদ্ধ হবে, যেটা সামগ্রিকভাবে বর্তমান বিরাজমান রাজনৈতিক দল এবং অন্যান্য সবার জন্য ক্ষতিকর হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ভাই যেটা বললো যে রাষ্ট্রপতি যে সরানো, এটা যদি তখন সরানো হইতো, তখন যদি শপথ না নিত, তাহলেই এই যে আমাদের সামগ্রিকভাবে এই ভুলগুলো আর হইতো না, এবং এই দায় এই জন্য নাহিদ ইসলামদের। কিন্তু আপনি দেখেন ওই 5ই আগস্ট বিকাল বেলায় যখন এই নাহিদ ইসলামরা, আমরা যখন আমাদের জায়গা থেকে প্রথম বিএনপির তখন ভাইস চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম জনাব তারেক রহমান, যখন আমরা তাকে ফোন দিলাম, এখন তার সাথে কথা বললাম, যখন আমরা বললাম যে আমরা একটি বিপ্লবী সরকার করতে চাই, তিনি না করে দিলেন। যখন আমরা বললাম আমরা আপনাদের সবাইকে নিয়ে একসাথে একটা জাতীয় সরকার করতে চাই, তখনও তিনি না করে দিয়েছেন। এবং তাদের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সের কারণেই এই জায়গায় আমাদেরকে, যারা আমরা তখন তরুণ ছিলাম, আমরা আমাদের জায়গা থেকে নতুন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই নাই, আমাদেরকে তারা তাদের জায়গা থেকে বরং এটা করতে রাজনৈতিকভাবে একটা বাধ্যবাধকতার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে রাষ্ট্রপতির কিছুদিন আগের একটা স্টেটমেন্টে আপনি দেখবেন যে বিগত 1.5 বছরে এই রাষ্ট্রপতিকে প্রোটেকশন দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখেছিল বিএনপি, যার কারণে উনি ছিলেন, না হলে উনাকে আন্দোলনে পরবর্তীতে বাধ্য হইতে হইতো ওই পদ থেকে পদত্যাগ করতে। ইভেন আপনি এখন দেখেন, এখন তো কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। বিএনপি যদি চাইতো তার প্রথম অধিবেশনে তিনি রাষ্ট্রপতির তারা সবাই মিলে অভিশংসন ঘটাইতে পারতো, কিন্তু তারা এটা করে নাই। এখন পর্যন্ত সেই ফ্যাসিস্ট কাঠামোর একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে সামনে দেশের প্রধান রাষ্ট্রপতি হিসেবে রেখে জনাব তারেক রহমান বাংলাদেশটাকে চালাচ্ছেন, আর তারা তাদের জায়গা থেকে আমাদের সামনে এই বয়ানগুলো উৎপাদন করছেন। ধরেন আপনি যে প্রশ্নটা করেছেন আজকে রাশেদ ভাইকে, এই প্রশ্নের উনি উত্তর দেন নাই। আপনি প্রশ্ন করেছেন যে বিএনপিকে জনাব নাহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগের মতোই চলছে, তাহলে উত্তরটা হওয়া দরকার ছিল বর্তমানে এই কম্পারিজনে, কিন্তু উত্তর এখানে হয় নাই। উত্তরটা হয়েছে কোথায়? সব অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা নিয়ে। কারণ ভাইয়েরাও আসলে কষ্টে আছেন কেন? কারণ এত বড় একটা দলের বার্ডেন নিতে হয়। তারা তো আমরা আশা করি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কাজের সাথে যুক্ত না, কিন্তু এই যে হাজার হাজার অনাকাঙ্ক্ষিত কাজ একটা দলের মাধ্যমে হয়ে যাচ্ছে, সেগুলোর বার্ডেন তাদের নিতে হচ্ছে এবং তাদের বলারও কিছু নেই। এই জন্য বর্তমান সরকারের সময়কাল নিয়ে কোনো কিছু বলা যায় না। আমরা কেন আমাদের জায়গা থেকে বলছি, এই যে ব্যাংক রেজুলেশন আইন যেটা এই সরকার সংশোধন করে নতুন করে উত্থাপন করলো, সেখানে তারা একদম স্পষ্ট করে এটা দিয়ে দিয়েছে, পূর্বের যারা ব্যাংক খেকো মালিক ছিল, ওই ঢাকার দরবেশ বলেন আর চট্টগ্রামের আউলিয়া বলেন, যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে নিয়ে গিয়েছে, তাদের আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো হচ্ছে তাদেরকে আমন্ত্রণ কার্ড দিয়ে আবার নিয়ে এসে এখানে মালিক করা। এবং এটা যে করবে তারা, এটা যে তাদের পরিকল্পনা, এটা বোঝা গিয়েছিল তখন যখন আমরা দেখি এই বিএনপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি এস আলমের গাড়িতে চড়ে পুরো দেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং দলের পক্ষ থেকে তিনি শোকজ পর্যন্ত খেয়েছেন। তো আমাদের জায়গাটাতে আসলে কথাটা কোন জায়গায় ভাই, তার জায়গা থেকে আমি তার কাছে জানতে চাই, একদম বিনয়ের সাথে জানতে চাই, একদম শুরু থেকে আজকে পর্যন্ত বিগত 1 বছরে তিনি এনসিপিকে নিয়ে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা ছড়িয়েছেন। তিনি বলেছেন তদবির বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে এনসিপির এই মূল যার নেতা। আমি তাকে আমার জায়গা থেকে আহ্বান জানাই, তাকে বলতে হবে, ধর নাহিদ ইসলাম বলেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, আপনারা তো সামনে এই মানুষগুলোকে চিনেন। আপনি প্রমাণ সহ শুধু একটা জিনিস দিবেন যেটা প্রমাণিত। একজন ব্যক্তি আছে জনাব সালাউদ্দিন তানভীর, উনাকে এনসিপিতে আমরা ফিরিয়েছি একদিন আগে, উনাকে নিয়ে যেই ধরনের মিথ্যাচার ভাই করেছিলেন তার জায়গা থেকে, সেই মানুষটাকে বিএনপির সময় দুদক তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে নিষ্পত্তি দিয়েছে এবং আমরা তাকে আবার দলে নিতে বাধ্য হয়েছি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওই মানসিকতার জায়গাটা হওয়া উচিত যে প্রমাণ সাপেক্ষে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আমরা সমালোচনা করব, যদি ওটা ভুল প্রমাণিত হয় আমরা অন্তত এইটুকু স্বীকার করব যে আমি ভুল ছিলাম। এইটুকু মানসিকতা না থাকবে, তর্কের খাতিরে যদি তর্ক করি, তাহলে তো রাজনৈতিক যে ব্যক্তিত্বের জায়গাটা এটা তো নষ্ট হয়। জি রাশেদ খান, আসলে সরকারের যে অনাকাঙ্ক্ষিত কাজের বোঝা সেটি আপনাদের ঘাড়ে আসছে এবং আপনারা আসলে কষ্টে আছেন। দেখেন, তার কথাগুলো আমি উত্তর দিই, অবশ্যই উত্তরের মধ্যেই চলে আসবে আপনি যে প্রশ্ন করলেন। বিষয়টা হলো যে আপনি ওই সময় গণ অভ্যুত্থানের শক্তি, আপনার হাতে ক্ষমতা ছিল, আপনি গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছেন। ঠিক ওই দিনই আপনি এবং
আরেকজন হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক দলগুলোকে আপনারা যে দায়ী করেন যে তারা কেন আসলে ক্যান্টনমেন্টে গেল, তারা কেন বঙ্গভবনে গেল, আপনারা দুইজনও তো সেনাবাহিনীর গাড়িতে চড়ে আপনারা বঙ্গভবনে যাচ্ছিলেন। আসিফ মাহমুদ তার বইতে উল্লেখ করেছে, এটা আমার কথা না, আসিফ মাহমুদের কথা। আপনি নোট করেন, যেহেতু আপনার সময় আমি যেহেতু এটা আপনি আপনার সময় বলার সুযোগ পেন, আপনি নোট করেন। আসিফ মাহমুদ তার বইয়ে উল্লেখ করেছে যে ওই সময় তাদের দুজনকে হুমকি দেওয়া হয়েছিল যে তোমরা যদি যাও তোমাদেরকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করা হবে। আসিফ মাহমুদের বইয়ের কথা। এছাড়া দেখেন আসিফ মাহমুদের বইটাই যদি আপনি বিশ্লেষণ করেন, সেই সময় আপনার ডিবি হেফাজতে তারা দুইজন কত সুখে ছিল। হাসনাত এবং সার্জিস ওই সময় জুস খেত, আর নাহিদ, বাকের মজুমদার আর আসিফ মাহমুদ তাদেরকে বন্দি করে রাখা হতো। এখন ডিজিএফআইয়ের সাথে কাদের সম্পর্ক ছিল, কারা আসলে সেই আপনার 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন আমার বোনদের উপর হামলা হলো, এরপরে 16 জুলাই কিন্তু একটা প্রেস নোট দেওয়া হয়। তখন ওই প্রেস নোটটা যারা লিখেছিল পরবর্তীতে আবার চেঞ্জ করে দেওয়া হয় যে আলোচনার দরজা খোলা আছে। এটা নাকি ডিজিএফআই চাপে হাসনাত আব্দুল্লাহ সেই সময় ওইটা চেঞ্জ করে। এগুলো সব আসিফ মাহমুদের বইয়ে আছে। এখন আসিফ মাহমুদের বইটাই যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে কোন দুজন গণ অভ্যুত্থানের নায়ক তারা সবসময় আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে। তো আমি সেগুলো নিয়ে যেহেতু আমার ব্যক্তিগত বিষয় আনা হলো, সেজন্য আমি বলছি যে আপনারাও তো আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগের এজেন্ট হিসেবে ঢুকছিলেন, তাই না? যে সময় ছাত্র জনতা এটাকে এক দফার দিকে নিয়ে গেছে, আপনি দেখেন যে ওই সময় কিন্তু যে সময় তারা 6 জন ডিবি হেফাজতে, ওই সময় কিন্তু ছাত্ররা স্লোগান দেওয়া শুরু করেছে, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক। তো আমি ব্যক্তিগত আলোচনার দিকে যেতে চাইনি, যেহেতু আসলে ব্যক্তিগত বিষয় তিনি সামনে আনলেন, যে কারণে আমাকে হালকা বলা লাগলো। এবার দেখেন তিনি বললেন যে আমি নাকি সুবিধাজনক বক্তব্য সবসময় সামনে আনি। তার একজন ঘনিষ্ঠ বন্ধু, তার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওই সময় আসলে এই ডিসি নিয়োগগুলো আসলে কিভাবে হয়েছিল, ডিসি নিয়োগগুলো কিভাবে হয়, ওই সময় যারা ডিসি নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত সেই সচিবালয়ে এই দরবেশ বাবা তানবীর তার কি কাজ ছিল? সে কি আসলে কোনো সরকারি কর্মকর্তা ছিল? এছাড়া দেখেন এনসিটি আসতেছি, সেখানে আসলে তার কাজটা কি ছিল, সেখানে তার কাজটা কি ছিল, তাদেরকে আসলে ওই জায়গাটাই কারা বসিয়েছিল? তিনি তো গণ অভ্যুত্থানের এমন কোনো মহানায়ক ছিলেন না যে তিনি আসলে ওইখানে যাবেন, আমরা তাকে চিনতাম না। তো তার দেওয়া প্রাডো গাড়িতে চড়ে কেন হাসনাত এবং সার্জিস ঘুরত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন ঘুরেছেন, বিভিন্ন জায়গায় কেন গিয়েছেন? এখন আপনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় তিনি একজনের নাকি গাড়িতে উঠেছেন। দেখেন ওই গাড়িটা ওই সময় ওই এলাকার যারা নেতৃবৃন্দ আছে ওই নেতৃবৃন্দরা এনেছিল। এখন ওই সময় তিনি সবেমাত্র নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন। এই ম্যানেজমেন্ট কি তার পক্ষে করা সম্ভব যে গাড়ি কে আনলো কে আনলো না? এখন এই জিনিসটাকে আপনারা বারবার সামনে আনতেছেন, কিন্তু গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা সেটা তো সামনে আনতেছেন না। তার দেওয়া টাকায় আমি নিজে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তার মোবাইলটা পর্যন্ত অভ্যুত্থানের সময় কিনে দেওয়া হয়েছিল। এমনকি তার যে ভূমিকা, আপনি জামাতের নেতা বর্তমান এমপি তাহের ভাইকে জিজ্ঞেস করে দেখবেন যে জনাব সালাউদ্দিন আহমেদের ভূমিকাটা কি ছিল। এমনকি জামাতকে মাঠে নামানোর জন্য তিনি জামাতকে বলেছিলেন যে আপনারা মাঠে নামেন, হেফাজতে ইসলামকে বলেছিলেন, ইসলামিক দলগুলোকে সমন্বয় করার দায়িত্বে তিনি ছিলেন। এখন তাকে আপনারা এমনভাবে তুলে ধরার চেষ্টা করেন যে তিনি গণ অভ্যুত্থানে ভূমিকা রাখেননি, তিনি ভারতে আসলে এমনি গিয়ে আরামে এসেছিলেন, তাকে গুম করা হয়নি। তো আপনারা গুম অধ্যাদেশ নিয়ে এত কথা বলেন, কিন্তু একজন মানুষ যিনি এত ক্লিন ইমেজে, সেই মানুষটিকে আপনারা বারবার বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনি সমালোচনা করেন, তার ভুলগুলো নিয়ে সমালোচনা করেন, কিন্তু তাকে যেভাবে রয়্যাল এজেন্ট আর শ্রীলং সালাউদ্দিন বলার চেষ্টা করছেন, সে তো গণ অভ্যুত্থানে রাজনৈতিক জায়গা থেকে কতটুকু ভূমিকা রেখেছে সেই স্টাডি তো আপনাকে থাকতে হবে। থাকার পরে যদি মনে হয় যে না তার গণ অভ্যুত্থানে ভূমিকা নাই, সেক্ষেত্রে আপনি কথা বলতে পারেন। কিন্তু আমি মনে করি গণ অভ্যুত্থানে যে মা এক বোতল পানি এনে একজন আন্দোলনকারীকে খাওয়াইছে, সেই মারও বিশাল ভূমিকা আছে। সেই মাকে আপনি ছোট করতে পারেন না। সেই জায়গায় বিএনপি বড় দল হিসেবে এত বড় অভ্যুত্থান ঘটে যাচ্ছে, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হচ্ছে নির্বিচারে পাখির মতন। আপনার কি মনে হয় সেই গণ অভ্যুত্থানে বিএনপি চুপ করে বসেছিল, বিএনপি নেতৃবৃন্দরা চুপ করে বসেছিল? আপনি গণ অভ্যুত্থানের হিস্ট্রি আপনি অ্যানালাইসিস করেন, যতগুলো বিখ্যাত জায়গা আছে ওই জায়গাগুলোর সাথে কোনো না কোনোভাবে বিএনপি, ছাত্রদল, যুবদল জড়িত আছে। আমি অস্বীকার করছি না, গণ অভ্যুত্থানে অবশ্যই তারা সামনে থেকে ঝুঁকি নিয়েছে, কিন্তু এই আন্দোলনে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তাদের ভূমিকা আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু আপনি 18 মাসে কোনোদিন বলেছেন, আজকে আমাকে বলছেন যে আপনি বিএনপিতে যোগদান করেছেন। 18 মাসে যে আন্দোলনের প্রেক্ষাপট 18 সালে আমরা সৃষ্টি করেছিলাম, 18 মাসে একবার বলেছেন? আজকে আপনি ছাত্র অধিকার পরিষদের নাম বলছেন
যে চাইলে এরাও আসতে পারে। আপনি নাহিদ ইসলাম বলেন যে আমি একসময় ছাত্র অধিকার পরিষদ করতাম। আপনি বলেন যে আমরা আসিফ মাহমুদরা যে মেসে থাকতো সে আমাদেরকে তো তারা বিভিন্ন টকশোতে বিকাশ নুরু, বিকাশ রাশেদ বলে, আমরা কিন্তু ওই বিকাশের মাধ্যমে টাকা এনে কিন্তু ওই মেস ভাড়াটা পর্যন্ত দিয়েছি। গণঅভ্যুত্থানের সময় একবার স্বীকার করেছেন যে গণঅভ্যুত্থানে আমাদের ভূমিকা আছে, সব ক্রেডিট তো আপনারা নিয়েছেন, তাহলে আপনারা ভুল করলে তার দায়টা নেবেন না? আপনারা কেন রাষ্ট্রপতিকে রাখলেন? আমি বলেছিলাম, বিএনপি বলেছিল, বিএনপির উপর তো দায় চেপিয়ে দিচ্ছেন যে ওই সময় বিএনপি চায়নি। আপনার হাতে সমস্ত ক্ষমতা ছিল, আপনি একদম ঘোষণা করেছেন। আপনি ওই সময় সবার আগে সামনে ছিলেন। আপনি মানে এমন একটা অবস্থা যে আপনার ছাড়া কোনো মিটিং হয় না, এমন একটা অবস্থা যে রাজনৈতিক দলগুলোকে ওই সময় আসলে সেনাবাহিনী বলেন অন্যান্য যারা ছিল রাষ্ট্রের উইং, তারাও কিন্তু ওইভাবে ছাত্রদের ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। আপনি এত গুরুত্বপূর্ণ, অথচ আপনি রাষ্ট্রপতিকে সরাইলেন না, আপনি সংবিধানকে আপনি বাতিল করলেন না। আজকে সব দায় বিএনপির, যে বিএনপির হাতে তো ক্ষমতা আছে, বিএনপি চাইলেই সরাইতে পারে। আপনার হাতে একচ্ছত্র ক্ষমতা ছিল, আপনি কেন সরাননি? এছাড়া আরো অনেক কথা বলা হয়েছে, আসলে মানে সেই কথাগুলো বলতে গেলে তো সময় লাগবে। দেখেন, আমি সর্বশেষ বলি, মানুষ তাদের কাছে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নটা তারা আসলে পূরণ করতে পারে নাই। কিভাবে জানেন? তাদের এই যে আজকে দেখেন, আজকে তারা একটা হাইপ তুলতেছে যে বিশাল বিশাল লোকজন, বিশাল বিশাল চরিত্র লোকজন নাকি এনসিপিতে যুক্ত হয়েছে। কারা? যারা এনসিপিতে একসময় ছিল, হয়তো রাগ করে চলে গিয়েছিল, অভিমান করে চলে গিয়েছিল, তাদেরকে হয়তো বুঝিয়ে টুজিয়ে ফিরে আনা হয়েছে। আপনি দেখেন, এই যে আজকে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পুরোটা সময়, এখন দেখতেছেন যে 11 দলীয় জোট এবং বিএনপির দ্বন্দ্ব, তাই না? ওই সময় আমরা দেখেছি যে বিএনপির সাথে এনসিপির কোনো দ্বন্দ্ব নাই। আমরা দেখেছি যে ওই সময় মূলত দ্বন্দ্ব ছিল কার সাথে? জামাতের সাথে এনসিপির নেতৃবৃন্দ এই যে ডাকসু নির্বাচনে ফেল করলো না, এই ফেল করার পিছনেও তো জামাত শিবিরের অবদান আছে, তাই না? তারা ওয়েলফেয়ার মেকানিজম বলেন, কাদেরের চরিত্র হনন করা, তাকে নানানভাবে ছোট করা, খাটো করা, এগুলো করেছে না? আমার কথা হলো যে সেই সময় তো আপনারাই বলেছিলেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। কি এমন ঘটলো যে ওই জামাতের নেতৃত্বে আপনারা নির্বাচনে চলে গেলেন, জামাতের কাছ থেকে আসন নেওয়া লাগলো? কি এমন ঘটলো? আপনারাই বলেছিলেন যে জামাত ভারতের সৃষ্ট একটি দল। কি এমন ঘটলো যে এই ভারতের দলের সাথে আপনারা যুক্ত হয়ে গেলেন, এখন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন? আপনারা বলেছিলেন যে 12ই ফেব্রুয়ারি, শেষ করি 1 মিনিটে, আপনারাই বলেছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। এখন প্রবলেমটা কি জানেন? ওই যে থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনছিলেন না, প্রবলেমটা হলো সার্জিস আলম তো নিজেই সময় পোস্ট করেছিল যে সরকারকে আমরা 5 বছর দেখতে চাই, তাই না? স্টেটমেন্ট হিসেবে সার্জিস আলম যেটা বলছে যে আপনারা যাদের কথা বলেন চাঁদাবাজি, ডিসি নিয়োগ, ভাই আপনারা তো প্রমাণ সহ তাদের কাছে বলতে বলছেন। প্রমাণ মানে কি? দেখেন, এই যে আপনি ডিসি নিয়োগটা দিয়েছেন, এই প্রমাণটা তো আপনার ওই সময় আসলো, যুগান্তরে আসলো, প্রথম আলোতে আসলো। এখন বিষয়টা হলো, হ্যাঁ পত্রপত্রিকা এসেছে। এখন বিষয়টা হলো যে আমার কাছে হয়তো প্রমাণ আপনি চাচ্ছেন যে আমি যে প্রাডো গাড়িতে, সালাউদ্দিন তানভীর আমাকে প্রাডো গাড়ি দিল, সেই গাড়িতে আমি চড়ে বেরিয়েছি, এই প্রমাণটা যদি আমার কাছে চান, এইটা তার কাছে জিজ্ঞেস করেন যে সালাউদ্দিন তানভীরের গাড়িতে সে আসলে ঘুরে বেড়াতো কিনা, হাসনাত আব্দুল্লাহকে আসলে সেই গাড়ি মানে তার গাড়িতে ঘুরে বেড়াতো কিনা জিজ্ঞেস করেন। সালাউদ্দিন তানভীরের সাথে তার এমন কি? সার্জিস আলম, আপনার কাছে কি সম্পর্ক? এনসিপিতে যুক্ত হয়েছিল, আমি আপনার কাছে আবার আসবো যে 5 আগস্টের পরে বা 5 আগস্টের 36 দিনে সকল কিছুই তো মোটামুটি আপনাদের নিয়ন্ত্রণেই ছিল, আপনারা সম্মুখ সারিতে ছিলেন, আপনাদের আকেই সকল কর্মসূচি হচ্ছিল। তাহলে 5 আগস্টের পরে কেন আপনারা বিএনপির সঙ্গেই পরামর্শ করতে গেলেন? আপনারা চাইলে তো অনেক কিছু করতে পারতেন, কেন? কারণ বিএনপি বাদ দিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদের রাজনৈতিক দলের প্রধান নেতৃত্ব বাংলাদেশেই ছিল। শুধুমাত্র বিএনপির রাজনৈতিক দল হিসেবে তাদের প্রধান নেতৃত্ব বাংলাদেশে ছিল না, লন্ডনে বসে বাংলাদেশের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এবং আরেকজন, উনারাই উনাদের জায়গা থেকে বলছেন যে তিনি গুম হয়েছিলেন, আবার উনারাই বলছেন যে তিনি গণ অভ্যুত্থানে তিনি টাকা সাপ্লাই করেছেন, গণ অভ্যুত্থানে তিনি হচ্ছে তার জায়গা থেকে আন্দোলনের পরিকল্পনা করেছেন, ইসলামী দলগুলোর সাথে লিয়াজু করেছেন। একটা লোক গুম হয়ে থেকে এগুলো কিভাবে করে এটা আমাদের জানার প্রশ্ন। শেষ করি ভাই, আমরা আমাদের জায়গা থেকে যখন মানে ধরেন ওই ডিজিএফআই এর কাছে ছিলাম, ডিবি অফিসে ছিলাম, আমরা কোনটা করতে পেরেছিলাম যেগুলো তারা তাদের জায়গা থেকে বলছেন? তিনি তার জায়গা থেকে এই পর্যন্ত আমি বললাম বিগত 1.5 বছরে মানে সবচেয়ে বেশি আজকে দাঁড়িয়েও তিনি যে মিথ্যাচারগুলো করলেন তার জায়গা থেকে বিন্দুমাত্র প্রমাণ ছাড়া, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যেকটা কথার দায়িত্ব নেওয়ার মতো তার ওই অ্যাবিলিটি থাকা উচিত। আমি তাকে তার জায়গা থেকে বলছি, আসিফ মাহমুদের যেটা বললেন যে আমাদের দুইজনকে নাকি আর্মিতে গাড়িতে উঠানো হয়েছিল, আর্মি যদি ধরেন সাপোজ গাড়িতে উঠায় আর আপনি যদি তারপর আর্মির সাথে তর্ক করে নেমে যান, আর্মি ওই দিন যদি তাকে বলতো গাড়িতে উঠে এখানে যেতে হবে, সেও যেত। তারপরও আসিফ মাহমুদ এটা সংশোধন করেছে, কারণ আমাদের সাথে কথা বলে উনি ওই বইটা ক্রস চেক করা উচিত ছিল তার জায়গা থেকে যে আসলে আমাদের সাথে এটা হয়েছিল কিনা। আসিফ মাহমুদের আমার সাথে এটা কখনো হয় নাই, কিংবা হাসনাতকে ধরে নিয়েছিল এখানে, ধরেন কারণ বাজারে গাড়িতে তুলেছে, এরপরে হাসনাত কমিউনিকেট করতে পারে নাই, সে হচ্ছে যখন কমিউনিকেট করতে পারলো ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সে নেমে গিয়েছে।
তাহলে এইটাকে আপনি কিভাবে দেখাইতে চান, কোন চরিত্রে আপনি দেখাইতে চান, আপনার জায়গা থেকে এটা বোঝার বিষয়। দেখেন তিনি বললেন ডিবি অফিসে জুস খাইতেছিল, মানে একটা মানুষের মেন্টালিটি কোন লেভেলের যেতে পারে। তিনি বলতেছে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আন্দোলন করেছিলাম, একটা লোকের চিন্তা ভাবনা কতটা বুলশিট হইতে পারে, রাবিশ হইতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। এই আন্দোলনে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখে প্রথম যে ছেলেটাকে হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের হাইকমান্ড নির্দেশ দেয়, ওই ছেলেটার নাম হচ্ছে সার্জিস আলম। যেই ছেলেটাকে প্রথম ডিবি এবং ডিজিএফআই তুলে নিয়ে যায় 17-18 জুলাই সন্ধ্যাবেলায়, এবং যাদেরকে ওই সেফ হাউসে নিয়ে 24 ঘন্টা ধরে টর্চার করার পরে বাধ্য করে টেনে হিস্ট্রে ওই ডিবির যে চিফ ছিল তিনি নিজে আরেকটা জায়গায় নিয়ে যান মন্ত্রীদের সাথে কথা বলার জন্য। হাজার হাজার বার টর্চার করে যেখানে বাধ্য করার চেষ্টা করা হয়, সেখান থেকে যখন আমরা আমাদের জায়গা থেকে তারপরও মেরুদণ্ড সোজা করে বলেছিলাম যে আমরা কর্মসূচি প্রত্যাহার করি নাই, কর্মসূচি যেটা ছিল সেটা চলমান থাকবে, উনি ওনার জায়গা থেকে এই কথা বলে। কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলন গেল এক দফার আন্দোলনের দিকে। এক দফা আন্দোলনে ওই যখন ওইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে খুনি হাসিনার পতনের বিদায় ঘন্টার ঘোষণা আমাদের মুখ থেকে যায়, তখন উনি বলে আমরা নাকি এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। একটা মানুষ কতটা তার জায়গা থেকে ন্যূনতম বিবেকবোধ হারিয়ে ফেললে এই কথা বলে, যারা এই জুলাই অভ্যুত্থানের ওই রাজাকার রাজাকার স্লোগানে বলেন, ওই আওয়ামী লীগের কাছে পিটানি খাওয়ার ক্ষেত্রে বলেন, ডিবির জুলুম বলেন, ডিজিএফআই এর অত্যাচার বলেন, প্রত্যেকটা মানসিক অত্যাচারের সবার সামনে যে কয়েকটা লোক ছিল তাদের মধ্যে যে 2টা লোক ছিল, ওই লোকটাকে সে বলে আওয়ামী লীগের এজেন্ট। এই তাহলে কত বড় মানসিক বিকৃতি একটা মানুষের তার জায়গা থেকে ঘটতে পারে। তিনি তার জায়গা থেকে বলতেছেন আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিছি। এই একটা যদি দেখাইতে পারে যে আমাদেরকে যেদিন ডিজিএফআই বাধ্য করে নিয়ে যায়, ট্রেনে হিস্ট্রে নিয়ে যায় আমাদেরকে, সেদিন আমরা এটা বলছি কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। এটা যদি উনি বলতে পারে আমাদের জায়গা থেকে, তারপরে উনার যে কথার ন্যূনতম ভ্যালু আছে ওইটা তখন প্রমাণ হবে। উনি উনার জায়গা থেকে প্রমাণ করতে হবে যে আমরা কিভাবে এই অভ্যুত্থানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। উনি উনার জায়গা থেকে এখন উনি হয়তো কারো এজেন্ট হিসেবে কথা বলতে পারে, আমি আওয়ামী লীগের কথা বলতেছি না, হয়তো বা বিএনপির কোনো মানুষ, কিন্তু উনি উনার সাথে যদি সবার তুলনা করে, এই মানসিকতা থেকে উনার বের হয়ে আসতে হবে। কারণ আমরা ওনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই, উনি আমার সিনিয়র মানুষ, এটার জন্য উনার প্রতি রেসপেক্ট থাকবে। 18 কোটা সংস্কার আন্দোলনে উনার সামনে ছিল, এটার জন্য রেসপেক্ট থাকবে। আজকে উনি যে শব্দগুলো বললেন, এই শব্দগুলো আমরা একবারও দায়িত্বশীল জায়গা থেকে উচ্চারণ করি না। এই পুরো 1.5 বছরে কেউ বলতে পারবে না, ইভেন আজকেও এই টকশোতে আমরা উচ্চারণ করি নাই, বিকাশ নূর কিংবা হচ্ছে রকেট রাশেদ, এগুলো আমরা বলি নাই। উনি নিজে ওনার জায়গা থেকে উচ্চারণ করছেন। উনি ওনার জায়গা থেকে বলতেছে রয়ের এজেন্ট, শিলং, তারপর লন্ডন, উনি বলতেছে, এগুলো কিন্তু আমরা একবার উচ্চারণ করি না। সোশ্যাল মিডিয়ায় কে কি বললো, এই দায়িত্ব আপনি দল হিসেবে এনসিপির উপরে চাপিয়ে দিতে পারেন না। এই দায়িত্ব আপনি নাহিদ ইসলাম, সার্জিস আলমের উপরে চাপিয়ে দিতে পারেন না। আমরা এই ধরনের কথাবার্তা আমরা বলতে চাই না, আমরা বলবো না। আমরা আমাদের জায়গা থেকে ভাই প্লিজ আবার কথার মধ্যে কথা না, আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, সেটা হচ্ছে উনি ওনার জায়গা থেকে বললেন যে কখন ক্রেডিট দিয়েছেন। ভাই কখন বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থান শুধু এনসিপি করছে? কখন বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সামনে সাইতে শুধু এই কয়েকটা লোক ছিল, এই কয়েকটাই নেতৃত্ব দিয়ে শুরু থেকে শেষ করছে? জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান হিসেবে সংসদে দাঁড়িয়ে যেদিন কথা বলেন, তার পূর্বেকার দলের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের পর্যন্ত নাম মেনশন করেছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র সংগঠন 71, 47 থেকে 71, 71 থেকে 24, প্রত্যেকটা মানুষকে ওইখানে নাহিদ ইসলাম তিনি তার জায়গা থেকে ওই ক্রেডিটটা দিয়েছিলেন। ইভেন ওই আবরার ফাহাদ থেকে শুরু করে ওই ফেলানি পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তিনি তার স্বীকৃতিটা দিয়েছেন। ওই দিন নাহিদ ইসলাম যেভাবে বাংলাদেশের ইতিহাসকে প্রেক্ষাপটকে ধারণ করেছিলেন, অন্য কোন নেতা, আমি আমার জায়গা থেকে অন্য কোন দলের নেতা হোক, বিএনপির হোক, জামায়াতের হোক, কেউ এটা ধারণ করতে পারে নাই। তাহলে আপনি এই কথা বলে নিজে মানুষের কাছে সিম্প্যাথি পাওয়ার ওই চিন্তাটা করেন না। এনসিপি কখন এটা বলে না, এনসিপি বলে সবার অংশগ্রহণে এই অভ্যুত্থানটা সফল হয়েছে এবং এটা সার্বভৌম ছিল। বরং আমরা আমাদের জায়গা থেকে বর্তমান জিনিসটা নিয়ে কথা বলতে চাই। জুলাইয়ের ক্রেডিট নিয়েও আমাদের সমস্যা নেই, কামড়া কামড়ি তো আমরা যাইতে চাই না। আমাদের সমস্যা যে জায়গায় বর্তমান, এখানে কথা বলি। কারণ বিএনপি আসলেই কেন জানি আমাদের আলোচনাগুলা পিছনের দিকে চলে যায়। তারা তাদের জায়গা থেকে একটা কথা বলে যে টেক ব্যাক বাংলাদেশ, এরকম জনাব তারেক রহমান নিজে বলছিলেন, কিন্তু আলোচনাটাও পিছনে চলে যায়। আলোচনা পিছনে যাবে কেন? আলোচনা আজকে থেকে সামনে যাইতে হবে, আলোচনা এখানে যাইতে হবে। কেন প্রত্যেকদিন বিএনপির নেতাকর্মীদের নির্দেশনায় ছত্রছায়ার প্রোটেকশনে কাউরান বাজারে 1 কোটি টাকা প্রত্যেকদিন চাঁদাবাজি হয়? আমাদেরকে এইটার উত্তর দিতে হবে বিএনপিকে। কেন ইরানের সাথে তারা তাদের জায়গা থেকে ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারলো না? কেন হরমুজ প্রণালীতে জাহাজগুলো বাংলাদেশের আটকে গেল? আমাদেরকে এইটা তাদের জায়গা থেকে বলতে হবে যে কেন এই বাংলাদেশের আমরা যারা আছি, ইভেন এই যে জোট শরিকরা, তাদের সাথে কেন বিএনপি প্রতারণা করলে এই উত্তর দিতে হবে। ভাই তো গণ অধিকার পরিষদে ছিলেন, গতদিন নূর ভাইয়ের অধিকার নিয়ে কথা বলেছেন। এই বিএনপি তার জায়গা থেকে বলেছিল না জাতীয় সরকার করবে? জনাব তারেক রহমান অন্তত 100 দিন বলেছে বিগত 1.5 বছরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে।
সবাইকে লাগবে না, বিরোধী দল লাগবে না, নিজের দলে বিএনপির পরে সবচেয়ে বড় দল তুলনামূলকভাবে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকারের পরিষদের যে প্রধান নেতা তাকে তো একটা মন্ত্রিত্ব দিতে পারে নাই। তাহলে যে বিএনপি 25 জন মন্ত্রীর মধ্যে একটা মন্ত্রী তার জোট শরিকদের দিতে পারে নাই, সেই বিএনপি তো তাদের সাথে প্রতারণা করেছে। সেই বিএনপি তো তাদের ভাই প্রতিমন্ত্রী কেন দিতে হবে? 25 জনের যদি একটা আমাদের সময় একেবারে শেষ, 25 জনের যদি একটা মন্ত্রণালয় দেওয়ার মতো তাদের উদারতা না থাকে, তাহলে তাদের উপর কেন বিশ্বাস করব? ভাই যে একটা কথা বললেন, এটাই শুধু বলি আর কি। তিনি বললেন কি যে এমন ঘটলো যে আমরা আমাদের জায়গা থেকে বিএনপির সাথে এই জোটটা না করে জামাতের সাথে জোটটা করতে গেলাম। আমরা আমাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষাটাকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে বিএনপির আচরণগুলো দেখে আমাদের সন্দেহের তৈরি হয়েছে। যখন জুলাই সনদে তারা তাদের জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দেয়, যেগুলো তারা চেয়েছিল, তখন তাদের উপরে আমাদের সন্দেহ হয়। যখন তারা তাদের জায়গা থেকে দেখি অভ্যুত্থানের পরে গণভোটকে অবৈধ বলে, তখন আমাদের জায়গা থেকে তাদের প্রতি এখনো সন্দেহ তৈরি হয়। যখন দেখি তারা প্রশাসক দিচ্ছে, বিসিবিকে বাপের দোয়া কমিটি বানাচ্ছে, গভর্নরে তারা তাদের জায়গা থেকে দলীয় নেতাকর্মী বসাচ্ছে, তখন আমাদের সন্দেহ তৈরি হয়। এবং আপনি দেখেন সবচেয়ে দুঃখজনক বিষয়, একটু শেষ করে, আমাদের সময় একেবারে শেষ। তো আচ্ছা, সর্বশেষ শুধু একটা কথাই বলি ভাই, যেটা বললেন, আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশে আমলাতন্ত্র কিভাবে চলে, কিভাবে ডিসির ফিট লিস্ট তৈরি হয়, এসএসবি বোর্ডে কারা কারা থাকে, এগুলোর মধ্য দিয়ে কিভাবে কোন ব্যাচের কারা কারা ডিসি হয়, এই নিয়ে উনার একটু পড়াশোনা করা উচিত। কারণ বাইরে থেকে উনি তো বিএনপির এখন ক্ষমতাসীন দলের নেতা, উনি বলি কিংবা অন্যান্য বড় বড় অনেক যে মন্ত্রী আছে তারাও বলি, কারোরই ওই জায়গায় ওই সাধ্য বা সুযোগটুকু এত সহজে নাই। যদি ওই জায়গাটা ঠিক থাকে, 4 মিনিট সময় আছে, 2 মিনিট বা 3 মিনিট করে, 3 মিনিট বা অথবা 1 মিনিট করে দিতে চাই। সেটাই হচ্ছে যে এনসিপি কি কখনো বলেছে যে জুলাই অভ্যুত্থান শুধু তাদের? দেখেন আপনি আর আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা যে সার্জিস হাসনাত আওয়ামী লীগের এজেন্ট? আচ্ছা শোনেন, সে কিন্তু আমাকে বিএনপি এজেন্ট বলে শুরু করেছিল। আমি কিন্তু ওই সময়ই এটাকে কাউন্টার দিয়েছি না বলার জন্য। তার শুরুটা দেখেন, তার শুরুটা ছিল আমাকে নিয়ে। তাকে আপনি যে প্রশ্ন করলেন সেটা নিয়ে না। তো আমাকে নিয়ে যখন আপনি বলবেন, আপনাকে নিয়ে আমি বলবো না? খুব স্বাভাবিক, আমি তো চুপ করে এটা শুনতে পারি না। তিনি দেখেন, আমি কিন্তু যে সমালোচনাগুলো করেছি এটা রাজনৈতিক ভাষায়, তিনি কিন্তু গালি এখানে উচ্চারণ করেছেন। অর্থাৎ গালিকে এমন একটা সৌন্দর্যের পর্যায়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেউ যখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই ভাষায় গালি দিচ্ছে, বরং তাদেরও দরকার ছিল আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলা বা সমালোচনা করা, বা ওর আইনের আওতায় যাতে আনে এই জন্য কথা বলা। কিন্তু যখন এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন আপনি তার পক্ষে অবস্থান নিচ্ছেন। তাহলে আপনি কি চান? এই যে এখানে আপনি যে শব্দগুলো উচ্চারণ করলেন, এটা তো আপনি অন্য ভাষায় সমালোচনা করেন, কিন্তু আপনি গালি দিয়ে তো সেখানে সমালোচনা করলেন। এটা তো আসলে কোনো বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে না। জুলাই সনদ নিয়ে তারা যে কথাগুলো বলছে, দেখেন ঐক্যমত কমিশনে আমি তো ছিলাম, সেখানে বিএনপি ওই সময় যে কথা বলেছিল এখনো একই কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সর্বশেষ বললেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা বাস্তবায়ন করতে চাই। কোনটা সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ? 9 মাসের আলোচনা হয়েছে। একটা দল হিসেবে আমার ভিন্নমত থাকতে পারে না? বিএনপি কি জামাত নাকি যে জামাত যা বলবে তাই শুনবে? নাকি আপনার জামাত বিএনপি যে বিএনপি যা বলবে জামাত সব শুনবে? স্বাভাবিকভাবে ভিন্নমত থাকবে। এই জন্য মনে করেন যে সংস্কার প্রস্তাবনার 100টা প্রস্তাবনা ছিল। বিএনপি দল হিসেবে যেহেতু মধ্যপন্থী দল, আর জামাত ইসলাম তারা ইসলামিক দল, বিএনপি মোটামুটি 80% সেই সংস্কার প্রস্তাবনায় ঐক্যমতে এসেছে। দেখেন বিএনপির সাথে সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো এনসিপি এবং জামাতের চাপে। কিভাবে? আপনি 4টা প্রশ্ন দিলেন আর উত্তর কয়টা? একটা। আপনি 4টা প্রশ্নের 4টা উত্তর দেওয়ার সুযোগ দিতেন। এই প্রতারণা আপনি কেন করলেন? ওই সময় দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলছিল আর সার্জিস আলমরা আমরা 5 বছর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই, আর 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না, অনেক কথাবার্তা। বিএনপির ভুলটা হলো থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনছিল, আর বিএনপি ওই নির্বাচনটা আদায় করে নিয়েছে। জুলাই জাতীয় সনদ, যে জুলাই জাতীয় সনদ আপনি আমাকে দিয়ে স্বাক্ষর করালেন, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। এরপরে আপনি পরবর্তীতে যে বিশেষ সাংবিধানিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আপনি জারি করলেন, তাই না? তো সেখানে আপনি কেন নোট অফ ডিসেন্টটা বাতিল করে দিলেন? তো আপনি আমাকে বলতেন, ওই সময় বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার একবারও বলেছে যে এইভাবে নোট অফ ডিসেন্ট থাকবে না? বলেছে কোথাও? তাহলে যদি না থাকে, ভিন্নমত যদি আমাকে না দিতে দেন, 9 মাসের আলোচনা আপনি কেন করলেন? বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই, বরং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। আর এখন 11 সর্বশেষ, এখন 11 দল তারা বিএনপি সম্পর্কে মিথ্যাচার করে জনগণের সাথে প্রতারণা করছে। আজকে ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছিল আপনি সেটা বলেন, সেই আলোচনা আপনি না বলে আজকে ভিন্ন কথা মিথ্যাচার কেন করছেন? 1 মিনিট, এটা জিনিস কি
ঐকমত্য কমিশন যে আলোচনাগুলো হয়েছিল এবং যে বিষয়গুলোর উপরে জুলাই সনদ হয়েছিল, এটা কোনো দলীয় সনদ না, এটা বিএনপির 31 দফা না, এটা বাংলাদেশের সনদ, মানুষের সনদ, জুলাইয়ের সনদ। এই জন্য কোনো একটা দল কোথায় নট অফ ডিসেন্ট দিল, কোনটা চাইলো না, এটার উপরে একটা দেশের সনদ নির্ধারণ হইতে পারে না। এটা সবার মতামতের ভিত্তিতে হয়েছে। তাদের যেটা নোট অফ ডিসেন্ট আলাদা, তার একটা অপিনিয়ন, এখনও তারা বাস্তবায়ন করবে কিনা আমরা বুঝতেছি না। আমরা চাই করবে, কিন্তু তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা করবে না। আমরা চাই তারা তাদের জায়গা থেকে গণভোটের যে রায়টা, এটা যেহেতু মানুষ দিয়েছে, তারা এটা বাস্তবায়ন করুক। এবং আমরা চাই তারা তাদের জায়গা থেকে যে 31 দফাটা দিয়েছিল, দয়া করে মিথ্যাচার না করে, মানুষের সাথে প্রতারণা না করে ওইটা বাস্তবায়ন করুক। কারণ সেখানে সংস্কার শব্দ আছে, দুদকের সংস্কার আছে, সেখানে মানবাধিকারের সংস্কার কমিশন আছে, এই প্রত্যেকটা আছে। আর আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস শুধু বলে শেষ করি, আরেকটা জিনিস শুধু একটা লাইন। একেবারে শেষ, না এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।